ওকে, তাহলে আমরা শুরু করি। তো কয়েকটা বিষয় আমরা আ জেনে দেন আমরা একবারেই ১ম থেকে ধরি যে আমরা কিছুই জানি না। সেই হিসেবেই আমরা শুরু করি। তো একেবারে বেসিক আলোচনা যেটা হলো যে পিএইচপির আ ফুল মিনিং হলো হাইপারটেক্সট প্রিপ্রসেসর। তো এটা আমরা কি কাজে ইউজ করি? সাধারণত পিএইচপিটা একটা সার্ভার বেস ল্যাঙ্গুয়েজ। তো আপনারা যখন পিএইচপি দিয়ে প্রোগ্রামিং করবেন, তখন আপনার একটা সার্ভার প্রয়োজন পড়বে। সেটা লোকালিও হইতে পারে বা আপনি সার্ভার তৈরি করে সেটা আম cPanel এর মাধ্যমেও রান করে কাজ করতে পারেন। তো যেহেতু আমাদের সার্ভার ছাড়া এই পিএইচপি ল্যাঙ্গুয়েজটা রান করা পসিবল না। সো সেক্ষেত্রে আমাদের একটা লোকাল এনভায়রনমেন্ট এ আমরা এটাকে রান করার জন্য XAMPP নামে একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আমরা রান করে আমরা কাজ করতে পারি। তো এই XAMPP সফটওয়্যারটা আপনারা এই XAMPP দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর এখানে এদের ওয়েবসাইটে গেলে ডাউনলোডে ক্লিক করলে আ ডাউনলোডের অপশন চলে আসবে। যেহেতু আমার নামানো আছে, তো সেক্ষেত্রে আপনারা নামায় নিতে পারেন। নামায় নিলে আ আপনারা যে ভার্সনের জন্য ইউজ করবেন উইন্ডোজের, সেই ভার্সনটা আপনারা সিলেক্ট করে নিবেন। ঠিক আছে? তো আমার যেহেতু নামানো আছে আমি এটা নামাচ্ছি না আর। তো এখানে একটা exe ফাইল, এটা ধরলাম যে আপনারা জানেন কিভাবে নামাইতে হয় বা কিভাবে কাজ করতে হয়। তো আমার XAMPP নামানো আছে। তো আমার XAMPP টা এখানে XAMPP এর একটা বেসিক কিছু কনফিগারেশন আছে। যেমন আপনার অনেক সময় পোর্ট 80 তে রান করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনার পোর্টটা ডিফাইন করে দিতে হয় যে কোন পোর্টে আপনি এটাকে রান করতে চান। তো জ্যাম যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা নামানোর পরে আপনারা যেটা দেখবেন যে ইনস্টল করার পর যে ফোল্ডারে আপনারা ইনস্টল করবেন সেই ফোল্ডারটাতে জ্যাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এবং সেখানে আপনারা htdocs নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভেতরে আপনারা ফাইলগুলা রেখে কাজ করবেন। তো এটা হলো আপনার রুট ডিরেক্টরি, যেখানে আপনার লোকাল হোস্টে হিট করলে এই ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেগুলা রান হয়। তো আমার এখানে XAMPP এর পোর্টটা একটু কনফিগার করা আছে। 8090 তে আমার রান করতে হয়। কারণ 80 তে আমার অন্য একটা সফটওয়্যার রান হয়। সো আমার সেক্ষেত্রে 8090 টা কনফিগার করে নিতে হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এটা PHP INI তে কনফিগার করে নিতে পারবেন। তো আপনারা XAMPP সফটওয়্যারটা নামানোর পরে এখানে ২ টা স্টার্ট বাটন আসবে, যেটাতে ক্লিক করলে আপনাদের Apache আর MySQLi ২ টা মডিউল আছে। এই মডিউল ২ টা রান হয়ে যাবে। তো Apache টা আপনার যে কাজে লাগতেছে সেটা হলো আপনার এই ফুল সার্ভারটা হলো Apache সার্ভার। আর MySQLi টা হলো ডাটাবেস, যেটা আপনি আ যেটার মাধ্যমে আপনি ডাটাবেসগুলো তৈরি করবেন বা ইন্টারফেসটা পাবেন PHP MyAdmin এর। তো এই ২ টার ভিতরে একটা আমি পোর্ট 8090 তে আমি কনফিগার করে নিছি। যেহেতু 80 আমারটা বিজি আছে। আর 3306 এ হলো সবসময় MySQL টা রান হয় আরকি। তো আপনারা জাস্ট URL এ গিয়ে যখন স্টার্ট করবেন, করে লোকাল হোস্ট, তারপর আপনার পোর্ট, তারপর যদি আপনি PHP MyAdmin দেন তো আপনার ডাটাবেসের ইন্টারফেসটা চলে আসবে। আর যদি যে ফোল্ডারটা আমি মাত্র ক্রিয়েট করলাম Laravel, সেটা দিয়ে যদি আমি হিট করি আমার 8090 তে, তো সেক্ষেত্রে আমার Laravel এর ফোল্ডারটা চলে আসবে। তো এখানে আমরা যে একটা ফাইল তৈরি করে জাস্ট hello world লিখে একটা PHP শুরু করি। তো সাধারণত সার্ভারে লোকাল হোস্টে হোক আর cPanel এ হোক, সাধারণত index.php ফাইলটাকে রুট ফাইল হিসেবে ধরে। তো ইনডেক্স ফাইলটাকে রুট ফাইল ধরে। সেটা HTML ও হইতে পারে, PHP ও হইতে পারে। তো সেইজন্য এই ফাইলটাকে আমি তৈরি করতেছি। এটা অটো রুট হয়ে রান করবে। তো এখানে সাপোজ PHP শুরু করলাম। দিয়ে আমি জাস্ট টেস্টিং এর জন্য ইকো ওকে লিখে টেস্ট করলাম যে সবকিছু ঠিক আছে কিনা। হুম, ওকে। তো এখানে দেখেন ইনডেক্সটা কিন্তু আর রাউটে হিট করা লাগে নাই। কারণ এখানে স্ল্যাশ দিয়ে ইনডেক্সটা অটো রান হইছে। আর আমাদের পিএইচপি শুরু করার সিস্টেম হলো আ এরকম সিনট্যাক্স দিয়ে আমাদের পিএইচপি শুরু করতে হবে। আর পরবর্তীতে এভাবে পিএইচপি শেষ করতে হবে।
আর ইকো যে ফাংশনটা আছে যেটার মাধ্যমে আপনি আউটপুটে কোনো কিছু আনতে চাইলে সেক্ষেত্রে ইকো দিয়ে আপনি সেটা আউটপুটে নিয়ে আসতে পারেন। তো আমি যখন ইকো দিয়ে ওকে লিখছি, তো তখন সেটা এই যে আউটপুটে সেটা চলে আসছে। ঠিক আছে? এই এতটুকুর ভেতরে কি কারো কোনো কনফিউশন আছে বুঝতে, বা কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই যতটুকু করছি। অনেকে নতুন থাকতে পারেন, ওইজন্যই আরকি বললাম। সবাই কি মোটামুটি এর আগে জ্যাম্প আ নামায় কাজ করা পড়ছে? কারো যদি না পড়া থাকে আমায় বলতে পারেন। দরকার হলে আমি আবার দেখাবো। কোথাও কোনো আচ্ছা, ঠিক আছে। আমরা সামনের দিকে আগাই। তো পিএইচপি যে আ আ আমরা যে আউটপুটটা তৈরি করলাম, এটা হলো এটা। হুম। তো আমরা বিভিন্ন ধরনের এডিটর ইউজ করতে পারি। মনে করেন যে এখন আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি। তো সেখানে আপনারা অন্য আরো অনেক এডিটর আছে। যে এডিটর গুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন সাবলাইম ইউজ করতে পারেন, বা নেটবিনস ইউজ করতে পারেন। সেটা আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে যে কি প্রজেক্ট ইউজ করতেছেন সেটার উপরে। তো আমরা র পিএইচপি তে সাধারণত আমরা নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইমে আপনারা করতে পারেন। ওকে। আচ্ছা, আমরা ১ টা মিনিট একটু সময় দেন। আচ্ছা, তো আমরা শুরু করি। তো এখন পিএইচপি তে বেসিক কিছু সিনট্যাক্স আছে, জাস্ট ওগুলো একটু ক্লিয়ার হয়ে নেই। যেমন আপনারা ইকো দিয়ে আউটপুটে কোনো কিছু আনছেন। তো আপনি এখানে ইকো দিয়ে আপনার যেটাই ডিজায়ার্ড হোক, এখানে কিন্তু এইচটিএমএল এর কোড যদি আপনি রান করাতে চান, সেটাও কিন্তু এখানে রেন্ডার হয়ে যাবে। সাপোজ আপনি দিলেন হ্যালো ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে আপনার এইচটিএমএলটা কিন্তু এখানে রেন্ডার হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের পিএইচপি তাহলে ইকোর ভেতরে আমরা এইচটিএমএল লিখতে পারি, এটাই। তো পিএইচপি তে আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনারা যেরকম দেখছেন যে হয়তোবা কমেন্টিং এর যে ইস্যুটা থাকে, কোনো কিছু কমেন্ট করে রাখতে চান যদি, তো সেক্ষেত্রে এখানে স্ল্যাশ স্ল্যাশ এবং মাল্টিপল লাইনের জন্য স্টার স্ল্যাশ, স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ ইউজ করা হয়। তো এটা আমাদের কমেন্টিং, কোনো কিছু কমেন্ট বা কোনো কিছু হিন্টের জন্য আমরা সাধারণত এটা ইউজ করে থাকি। পিএইচপি তে আমাদের যখন কোনো কিছু কনক্যাট করতে হয়, পাশাপাশি লিখতে হয়, সেক্ষেত্রে আমরা ডট ইউজ করি। আ সেক্ষেত্রে আপনারা অনেক সময় দেখবেন যে সেটার দুই ধরনের ডাটা টাইপও হইতে পারে বা সিঙ্গেল ডাটা টাইপও হইতে পারে। তো আমি ডাটা টাইপ নিয়ে পরে আবার আলোচনা করব ডিটেইল। তো সেক্ষেত্রে আপনারা আ যেটা মনে করেন, যেটা হইতে পারে যে হ্যালো আ ওয়ার্ল্ড। তো এখানে দেখেন আমি হ্যালো ওয়ার্ল্ডকে আমি যেহেতু আ কনক্যাট করতেছি। কনক্যাট মানে হলো জোড়া করা, জোড়া লাগানো। ঠিক আছে? কনক্যাটিনেশন। তো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে হয়, যেমন জাভাস্ক্রিপ্টে প্লাস দিয়ে হয়। এখানে পিএইচপিতে ডট দিয়ে হচ্ছে। তো এটা ইউজ করা হয় সাধারণত ডাটা টাইপ যদি ডিফারেন্ট হয়। তো ডাটা টাইপ বুঝার আগে আমাদের বুঝতে হবে ভেরিয়েবল কি, দেন আমরা ডাটা টাইপে যাচ্ছি।
তো ভ্যারিয়েবল হলো আমাদের স্টোরিং সিস্টেম, যেখানে আমরা কোনো একটা ইনফরমেশন স্টোর করে রাখবো। ধরলাম যে আমরা নেম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। তো এখানে ডলার সাইনটা হলো আমাদের ভ্যারিয়েবল শুরু করার সিম্বল, আর পরবর্তীতে যে পার্টটা আছে এটাকে বলতেছি আমরা ভ্যারিয়েবলের নেম, মানে কি নামে আমি ভ্যারিয়েবলটা ক্রিয়েট করতেছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে ভ্যারিয়েবল নেমের কিছু কনভেনশন আছে। যেমন আপনি কখনো ভ্যারিয়েবল নেমে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। তারপর কখনো আপনি নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। ঠিক আছে, সবসময় আপনার এবিসিডি দিয়ে আপনার শুরু করতে হবে, এবং সবসময় স্টার্টিং এর ডলার থাকবে। সাথে আমাদের কখনো হোয়াইট স্পেস অ্যালাউ না, মানে আপনি কখনো লিখতে চাইলেন যে নেম ফার্স্ট নেম, ঠিক আছে, তো ফার্স্ট নেম দিয়ে আপনি এখানে একটা হোয়াইট স্পেস দিয়ে ফার্স্ট নেম লিখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এই হোয়াইট স্পেসটা কিন্তু অ্যালাউ না। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমাদের সবসময় সেক্ষেত্রে আমরা হয়তো বা আন্ডারস্কোর ইউজ করতে পারি হোয়াইট স্পেসের জায়গায়। আর সাথে আমাদের ভ্যারিয়েবলের নেম কিন্তু কেস সেনসিটিভ। ঠিক আছে, কেস সেনসিটিভ হওয়ার কারণে যেটা হচ্ছে যে আপনি যদি এখানে ফার্স্ট নেম এফটা বড় হাতের দেন, তো পরবর্তীতে আপনি যদি কল করেন সেক্ষেত্রে এফটা ছোট হাতের দিয়ে কল করলে সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার অবশ্যই যে কেসে আপনি পুরো বিষয়টা, মানে পুরো ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছেন, সেই কেসেই আপনাকে আবার কল করতে হবে। ঠিক আছে, তো এই ইস্যুগুলো আপনার মাথায় রেখে কাজ করতে হবে। আর একটা জিনিস হলো যে আমাদের ভ্যারিয়েবলের নেম সবসময় চেষ্টা করি যে উম, যে অথেন্টিকেট নেম, লাইক আপনি যে নামে কাজ করতেছেন, মানে যে ডাটাটা স্টোর করবেন সেই নামে আমরা ভ্যারিয়েবলের নেম তৈরি করব সবসময়। সাপোজ আপনি নেম রাখতে চাচ্ছেন বা ফার্স্ট নেম, তো সেক্ষেত্রে ভ্যারিয়েবলের নেমটাও ওই রিলিভেন্ট কোনো কিছু রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের যেহেতু জুমের ক্লাস হচ্ছে, সো আমাদের 40 মিনিটের টাইমিং, তো আর 2 মিনিট আছে। তো আমার মনে হয় নতুন একটা মিটিং আইডি আমি ক্রিয়েট করতেছি, করে আপনারা সবাই আবার ওটাতে জয়েন হয়ে যান। ঠিক আছে, এই লিঙ্কে আবার জয়েন হন, আমি এটা কেটে আবার নতুন একটা ক্রিয়েট করতেছি, তাহলে 40 মিনিট সময় আমি আরো পাবো। ঠিক আছে? তাহলে আমি এটা এন্ড করে দিচ্ছি।